স্টুডেন্টস, আমরা এর আগের দিন পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটি শুরু করেছিলাম এবং সেদিন আমরা বিভিন্ন মৌলের চিহ্ন কিভাবে লিখতে হয় জেনেছি এবং পরমাণুর গঠন সম্পর্কে আমরা জেনেছি কিভাবে পরমাণুর গঠন গঠিত হয়। তো আজকে আমরা আরও বিস্তৃতভাবে পরমাণু সম্পর্কে আলোচনা করব। আমরা আজকে পরমাণুর কেন্দ্রে এর আগের দিন যেমন আমরা জেনেছি যে পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে, যাকে বলা হচ্ছে কেন্দ্র। পরমাণুর কেন্দ্রে আছে প্রোটন এবং নিউট্রন। পি অর্থাৎ প্রোটন এবং এন অর্থাৎ নিউট্রন। তাহলে একে কি বলা হচ্ছে? কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হচ্ছে। এবং এই কেন্দ্র বা নিউক্লিয়াসকে ঘিরে কে থাকে? ইলেকট্রন থাকে। এভাবে ইলেকট্রন আছে। তো আমরা আজকে জানবো যে কোন পরমাণুতে কত সংখ্যক ইলেকট্রন থাকে, নিউট্রন থাকে বা প্রোটন থাকে, সেটা সম্পর্কে আজকে আমরা জানব। তাহলে প্রথমেই আমরা এটা একটি চার্টের মাধ্যমে জানব। মৌলের নাম, বিভিন্ন মৌল সম্পর্কে আজকে আমরা জানব। বিভিন্ন মৌলের নাম থাকবে এবং প্রোটন সংখ্যা, প্রোটনকে আমরা পি দিয়ে বোঝাবো, প্রোটন সংখ্যা। এন অর্থাৎ নিউট্রন, ই অর্থাৎ ইলেকট্রন। তারপর আমাদের জানতে হবে পারমাণবিক সংখ্যা। এর আগের দিন বলেছিলাম যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ক্রমাঙ্ক বা সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যাকেই বোঝাচ্ছে এবং ভর সংখ্যা। ভর সংখ্যা অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রন, পি অর্থাৎ প্রোটন, এন অর্থাৎ নিউট্রন। তাহলে আজকে আমরা কিভাবে এগুলো বের করতে হয় আমরা পরমাণুর গঠন থেকে জেনে নেব। প্রথমেই আমি একটি মৌল ধরি, আমরা কার্বন মৌলকে দিয়ে শুরু করি। কার্বনের চিহ্ন সি। কার্বন মৌলের কেন্দ্রে আছে বা নিউক্লিয়াসে 6টি প্রোটন আছে এবং 6টি নিউট্রন আছে। তাহলে আমরা জেনেছি প্রোটন সমান সমান ইলেকট্রন। প্রোটন, পি অর্থাৎ প্রোটন, ই অর্থাৎ ইলেকট্রন। তাহলে ইলেকট্রন কোথায় অবস্থান করে? আমরা জেনেছি যে নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলি অবস্থান করে। তাহলে আমরা এদেরকে নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে অবস্থান করাবো। তাহলে প্রথমেই প্রোটন সমান সমান 6, সুতরাং ইলেকট্রনও 6টি। তার জন্য আমাদের কক্ষপথ অঙ্কন করতে হবে। কক্ষপথ আমরা এর আগের দিন জেনেছিলাম যে প্রথম কক্ষপথে সবসময় 2টি ইলেকট্রনই বসতে পারে, তার বেশি নয়। তাহলে আমরা 2টি ইলেকট্রন অবস্থান করলাম। তাহলে 6টি ইলেকট্রন ছিল, তার মধ্যে 2টি ইলেকট্রন আমরা অবস্থান করালাম। তাহলে আমাদের আরও 4টি ইলেকট্রন বাকি আছে। তো 4টি ইলেকট্রনের জন্য আমাদের আরেকটি কক্ষপথ তৈরি করতে হবে এবং আমরা 4টি ইলেকট্রন পরবর্তী কক্ষপথে এদের অবস্থান করাই। 1 2 3 4। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি যে এর আগের দিন আমরা জেনেছিলাম যে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রনই শুধুমাত্র আমরা বসাতে পারবো এবং তারপরে যে যতগুলি কক্ষপথ হবে সেখানে সর্বাধিক আমরা 8টি ইলেকট্রন বসাতে পারি, 8-এর বেশি নয়। তো এই ক্ষেত্রে যেহেতু 4টিই বসাতে হবে, সুতরাং এখানে 4টি ইলেকট্রনই আমরা বসালাম। আচ্ছা, এটা হলো কার্বন পরমাণুর গঠন। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি? পি সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা। প্রোটন কয়টি আছে? প্রোটন হলো 6টি আছে। তাহলে প্রোটন সমান সমান 6। নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হলো 6।
ইলেকট্রন সংখ্যা কত? যেহেতু প্রোটন সমান সমান ইলেকট্রন, সুতরাং 6টি। এরপর পারমাণবিক ক্রমাঙ্ক বা সংখ্যা কত? সমান সমান প্রোটন সংখ্যা, তাহলে কি হবে? এটাও 6। এবার ভর সংখ্যা বলা হয়েছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, সুতরাং 6 আর 6 কত হচ্ছে? 12। তাহলে এটা হলো আমাদের কার্বন পরমাণুর গঠন এবং তার প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সংখ্যা কী কী হতে পারে, ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কী কী হতে পারে। এইবার আমরা সোডিয়াম পরমাণুর গঠনটা দেখব। সোডিয়াম পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসে থাকে 11টি প্রোটন এবং 12টি নিউট্রন এবং আছে 12টি নিউট্রন। আমরা আগের মতোই, তাহলে এখানে প্রোটন এবং নিউট্রন আমরা সংখ্যা জেনে গেছি, কিন্তু ইলেকট্রন কত হবে? তাহলে পি সমান সমান ই আমরা জেনেছি, সুতরাং এটা 11 হবে। প্রোটন 11, সুতরাং ইলেকট্রনও 11। কক্ষপথে, প্রথম কক্ষপথে আমরা জেনেছি 2টি ইলেকট্রন বসতে পারে, 2টি। তাহলে আর কয়টি বসাতে হবে আমাদের? 9টি। তার জন্য আরেকটি কক্ষপথের দরকার হচ্ছে, এখানে কয়টা? 9টি। তাহলে এখানে তো সর্বাধিক 8টি বসাতে পারবো। 1 2 3 4 5 6 7 8টি। তাহলে 8 আর 2 10 হলো, আর একটি কক্ষপথের দরকার। তাহলে আমরা আরেকটি কক্ষপথ অঙ্কন করব এবং সবথেকে বাইরের কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন অবস্থান করছে। তাহলে এটা হলো সোডিয়াম পরমাণুর গঠন। সোডিয়াম, তাহলে এর থেকে আমরা কি কি জানছি? সোডিয়ামের চিহ্ন হলো Na। এখানে প্রোটন সংখ্যা কত আছে? প্রোটন সংখ্যা 11, নিউট্রন সংখ্যা 12 আছে এবং ইলেকট্রন সংখ্যা, প্রোটন সমান সমান ইলেকট্রন, সুতরাং 11। পারমাণবিক ক্রমাঙ্ক সমান সমান প্রোটন সংখ্যা, সুতরাং এটাও 11। ভর সংখ্যা কত হবে? প্রোটন প্লাস নিউট্রন, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? প্রোটন কত? 11 প্লাস নিউট্রন 12 সমান সমান 23, সুতরাং এটা কত হবে? 23। তাহলে আমরা সোডিয়াম পরমাণুর গঠন থেকে তার ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন জেনে নিলাম। এরপর আমরা ক্লোরিন পরমাণুর গঠনে চলে আসব। ক্লোরিন পরমাণুতে গঠনটা কীরকম হবে? ক্লোরিন পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে আছে 17টি প্রোটন এবং 18টি নিউট্রন থাকে। সুতরাং এখানে ইলেকট্রন কত হবে? ইলেকট্রন ই সমান সমান ই কত হচ্ছে? 17, তাহলে ইলেকট্রনও 17 হবে। তাহলে এবার আমরা ইলেকট্রনের অবস্থান নিই। প্রথমে 2টি আমরা জেনেছি, প্রথমে 2টি। প্রথম কক্ষপথে সবসময় 2টি বসবে। তার পরবর্তী কক্ষপথে কয়টি? হ্যাঁ, 8টি। 1 2 3 4 5 6 7 8। 8-এর বেশি আমরা বসাতে পারবো না। তাহলে কত হলো? প্রথম কক্ষপথে 2টি ছিল, পরবর্তীতে 8টি। 8 আর 2 10, তাহলে 17টি। আরও 7টি ইলেকট্রন বসাতে হবে, সুতরাং তার জন্য আরেকটি কক্ষপথ সৃষ্টি করতে হবে। এই কক্ষপথে কত হবে? 7টি। 1 2 3 4 5 6 7। তাহলে আমরা এখানে দেখে নিলাম ক্লোরিন পরমাণুর গঠন। ক্লোরিন পরমাণু, ঠিক আছে। ক্লোরিন পরমাণুর
এবার আমরা দেখি এই যে গঠনটা, এই পরমাণুর গঠন থেকে আমরা কি কি জানতে পারছি। ক্লোরিন, এর চিহ্ন হলো Cl। ক্লোরিনের কি কি জানতে পারছি? প্রোটন সংখ্যা দেখো কত আছে, প্রোটন সংখ্যা 17। নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা 18। ইলেকট্রন সংখ্যা কত আছে? প্রোটন সমান সমান ইলেকট্রন, সুতরাং 17। এবং পারমাণবিক ক্রমাঙ্ক কত? সমান সমান প্রোটন সংখ্যা, সুতরাং এটাও হবে 17। এবং ভর সংখ্যা কি হবে? প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন কত আছে? প্রোটন হলো 17, প্রোটন 17 প্লাস 18 কত হবে? 35 হচ্ছে। সুতরাং ভর সংখ্যা হলো 35। তাহলে আমরা এখানে 3 ধরনের আমরা পরমাণুর গঠন জানলাম, এবং সেই পরমাণুর থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে প্রোটন সংখ্যা, নিউট্রন, ইলেকট্রন সংখ্যা বের করতে হয়, বা পারমাণবিক ক্রমাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়, এবং ভর সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, এবং আমরা একটি পদ্ধতির মাধ্যমে জেনে নিলাম সংখ্যাগুলো। এইবার এই যে দেখো, এখান থেকে আমরা বুঝতে পারছি যে পরমাণুতে প্রোটন সংখ্যা এবং নিউট্রন, ইলেকট্রন সংখ্যা সমান সমান থাকে। প্রোটন এবং ইলেকট্রন যেহেতু সমান সমান থাকে, সেই জন্য প্রোটন এবং ইলেকট্রন, প্রোটন আমাদের ধনাত্মক আধানযুক্ত হয় এবং ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত হয়। কিন্তু যেহেতু এদের সংখ্যা সমান থাকে, সেই জন্য পরমাণু নিস্তরিত হয়। এবার যদি কোনো পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন সংখ্যা যদি বেরিয়ে যায়, তাহলে কি হতে পারে? যদি কোনো পরমাণু থেকে যদি ইলেকট্রন সংখ্যা এক বা একাধিক যদি বেরিয়ে যায়, তাহলে কি হবে? ইলেকট্রন সংখ্যাটা কমে যাবে এবং ইলেকট্রনের তুলনায় প্রোটন সংখ্যাটা বেশি থাকবে। ফলে কি হবে? এখানে বেশি হওয়াতে পরমাণু কি করবে? এটা ধনাত্মক আয়ন সৃষ্টি করবে, এবং এই ধনাত্মক আয়নকেই বলা হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়ন বলা হবে, একেই বলা হবে ক্যাটায়ন। তাহলে ক্যাটায়নটা কখন হবে? যখন কোনো পরমাণু থেকে ইলেকট্রন, কোনো পরমাণু থেকে ইলেকট্রন এক বা একাধিক ইলেকট্রন ছাড়লে কি হচ্ছে? তাহলে ধনাত্মক আয়নের সৃষ্টি হবে। পরমাণু কি করবে? ধনাত্মক আয়ন সৃষ্টি করবে, একেই বলা হচ্ছে ক্যাটায়ন। তাহলে এবার আমরা এখানে কি দেখলাম? ইলেকট্রন ছাড়লো। আবার যদি কোনো পরমাণু যদি এক বা একাধিক ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে তাহলে কী হবে? যদি গ্রহণ করে, তাহলে পরমাণুতে কী হবে? ইলেকট্রনের আধিক্য ঘটবে। সুতরাং সেখানে কি হবে? ঋণাত্মক আয়ন সৃষ্টি করবে, এবং এই ঋণাত্মক আয়ন সৃষ্টি করাকে বলা হচ্ছে অ্যানায়ন। একে বলা হবে অ্যানায়ন। অ্যানায়ন বলা হবে। কখন অ্যানায়ন বলবো? যখন ইলেকট্রন গ্রহণ করবে, যখন পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে। সুতরাং যখন গ্রহণ করবে, তখন পরমাণুতে কি হবে? ঋণাত্মক আধান সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে কি হচ্ছে? প্রোটনের থেকে ইলেকট্রনের সংখ্যাটা বেশি হয়ে যাবে, এবং বেশি হওয়াতে পরমাণু ঋণাত্মক আয়ন সৃষ্টি করবে।
সৃষ্টি করবে। একেই বলা হচ্ছে অ্যানায়ন, একে অ্যানায়ন বলা হয়। তাহলে আমরা এখানে দুটি শব্দ জানলাম, একটা হলো ক্যাটায়ন, অ্যানায়ন। ক্যাটায়ন কাকে বলবো? যখন কোনো পরমাণু ইলেকট্রন ছাড়বে বা ইলেকট্রন ত্যাগ করবে, তখন ইলেকট্রন চলে গেলে কী হবে? প্রোটনের সংখ্যা বেশি থাকবে এবং প্রোটনের আধান কি? সেটা হলো ধনাত্মক আধান। সুতরাং ধনাত্মক আধানের আধিক্য ঘটবে, সুতরাং তখন সেটাকেই বলা হচ্ছে ক্যাটায়ন। ধনাত্মক আয়ন সৃষ্টি করবে, সেটা হলো ক্যাটায়ন। আর ঋণাত্মক আয়ন যখন সৃষ্টি করবে সেটাকে বলা হবে অ্যানায়ন। এটাকে বলা হচ্ছে অ্যানায়ন। আমরা এখানে দেখব যে রাসায়নিক বিক্রিয়ার সময় কি হয়, ধাতু এবং অধাতুর মধ্যে ধাতু সবসময় কি করে? ইলেকট্রন ছাড়ে, ইলেকট্রন ত্যাগ করে, এবং অধাতু কি করে? সবসময় ইলেকট্রন গ্রহণ করে। এটা মনে রাখতে হবে, রাসায়নিক বিক্রিয়ায় ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে। ধাতু অধাতু, ধাতু কি করবে? ইলেকট্রন ছাড়বে, এবং অধাতু কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করবে। এবং এর ফলে কি হয়? একটি আয়ন সৃষ্টি হয়। এর ফলে কি হয়? আয়ন সৃষ্টি হয়। তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে এটা জেনে নেব। যেমন ধরো, একটি সোডিয়াম পরমাণু যদি একটি ইলেকট্রন ছাড়ে, তাহলে কি করবে? একটি ধাতু, এবং যদি একটি ইলেকট্রন ছাড়ে তাহলে কি হবে? ইলেকট্রন যদি ছাড়ে তার মানে সেখানে ক্যাটায়ন সৃষ্টি হবে। তাহলে সোডিয়ামের চিহ্নটা সেই ক্ষেত্রে কীরকম হতে পারে? আগে এটা সোডিয়াম পরমাণু, এ কী করলো? একটি ইলেকট্রন ছাড়লো। ছাড়ার ফলে কী হবে? এখানে একটি ইলেকট্রন কম হয়ে গেল এবং সোডিয়ামে প্রোটন সংখ্যা বেশি হয়ে গেল। তাহলে এখানে কী হবে? একটি পজিটিভ আধান সৃষ্টি হলো এইভাবে। সুতরাং একটি সোডিয়াম আয়ন সৃষ্টি করবে। অনুরূপভাবে যদি ক্যালসিয়াম যদি দুটি ইলেকট্রন যদি ছাড়ে, তাহলে কি হতে পারে? তাহলে দুটি ইলেকট্রন কমে যাবে এবং কী হবে? ক্যালসিয়াম আয়ন সৃষ্টি করবে। এক্ষেত্রে দুই লিখলাম, কারণ কি? দুটি ইলেকট্রন ছাড়লো। ঠিক আছে? তাহলে এটা আমরা যদি ইলেকট্রন একটি ছাড়ছে বা ইলেকট্রন গ্রহণ করছে, সেই ক্ষেত্রে কী ধরনের পরমাণুর গঠন হতে পারে এবং আয়ন কীরকম হতে পারে সেটি আমরা একটু চিত্রের মাধ্যমে জেনে নেব। সোডিয়াম পরমাণুর গঠন দিয়ে জানার চেষ্টা করি। এর আগে আমরা সোডিয়াম পরমাণুর গঠন সম্পর্কে জেনেছি। সোডিয়াম পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে থাকে 11টি প্রোটন এবং 12টি নিউট্রন আছে। ঠিক আছে? এখানে বলা হয়েছে যে একটি ইলেকট্রন ছাড়বে। আচ্ছা, প্রথমে এর পরমাণুর গঠনটা কীরকম হবে সেটা আমরা দেখে নিই। তাহলে নিউক্লিয়াসের পরে কক্ষপথে যেখানে ইলেকট্রন অবস্থান করবে, এখানে 11টি প্রোটন আছে, তার মানে 11টি ইলেকট্রন হবে। প্রথম কক্ষপথে জেনেছি সবসময় 2টি ইলেকট্রন হবে, 2টি ইলেকট্রন, সুতরাং আরও 9টি ইলেকট্রন বসাতে হবে। তার জন্য আরেকটি আমরা কক্ষপথ সৃষ্টি করলাম। এখানে 2টি, 1 2 3 4 5 6 7 এবং 8টি হলো। সুতরাং 8 আর 2 10। সুতরাং আমাদের আরেকটি কক্ষপথ সৃষ্টি করতে হচ্ছে। এবার দেখে নিই ঠিক আছে কি না। 1 2 3 4 5 6 7 8 এবং 9 10 এবং 1 11। তাহলে আমাদের 11টি ইলেকট্রন অবস্থান করলাম। এটা হলো সোডিয়ামের গঠন। এবার কি বলেছে যে একটি ইলেকট্রন ছাড়বে, ঠিক আছে? একটি ইলেকট্রন ছাড়লো, তার মানে একটি ইলেকট্রন কম হবে। যদি একটি ইলেকট্রন কম হয় তাহলে এর গঠনটা কীরকম হবে?
প্রোটন 11টি থাকবে এবং নিউট্রন 12টি। তাহলে এই ক্ষেত্রে একটি ইলেকট্রন ছাড়লো, তার মানে ইলেকট্রন সংখ্যা কমবে। তাহলে যদি 11 থাকে 1 কমে যায়, কি হবে? 10টি ইলেকট্রন হবে। তাহলে আমাদের 10টি ইলেকট্রন অবস্থান ঘটাতে হবে। তাহলে প্রথম কক্ষপথে কটি হবে? 2টি। আরও আছে 8টি, 8 দিয়ে 10। তাহলে তার জন্য আরেকটি কক্ষপথ এবং সেখানে আমরা বসাচ্ছি 8টি। 1 2 3 4 5 6 7 8। তাহলে যেহেতু ইলেকট্রন 10টি হবে, 2 আর 8-এ 10। তাহলে এটা হলো একটি ইলেকট্রন যদি ছাড়ে তারপর এর গঠনটা কীরকম হতে পারে, এইরকম। এবং সুতরাং তাহলে এটার চিহ্নটা কীরকম হবে? এটা হবে তখন ধনাত্মক আয়ন সৃষ্টি করবে। ধনাত্মক আয়নের চিহ্ন হবে সোডিয়াম, ধনাত্মক আয়ন সৃষ্টি করবে, এইরকম হবে সোডিয়াম ধনাত্মক আয়ন। এরপর আমরা সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ছাড়লে কীরকম তার গঠন হতে পারে এবং কি আয়ন হতে পারে দেখলাম। এইবার আমরা দেখব যে অপর একটি মৌল, ধরি ক্লোরিন। ক্লোরিন কী করছে? একটি ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে সেই ক্ষেত্রে তার গঠন কীরকম হতে পারে? তাহলে আমরা ক্লোরিন পরমাণুতে চলে যাই। ক্লোরিন, ক্লোরিন পরমাণু। ক্লোরিন পরমাণু আমরা এর আগে দেখেছি, ক্লোরিন পরমাণুর নিউক্লিয়াসে থাকে 17টি প্রোটন এবং 18টি নিউট্রন। তাহলে P+E আমরা জেনেছি কি হবে? 17 হবে। তাহলে ইলেকট্রন সমান সমান 17। এদেরকে বাইরের কক্ষপথে অবস্থান করাবো। প্রথম কক্ষপথে 2টি, তাহলে আর একটি কক্ষপথের দরকার হচ্ছে। এখানে কয়টি হবে? ইলেকট্রন সর্বাধিক 8টি। 1 2 3 4 5 6 7 8টি। 8 2 10, আরও 7টি ইলেকট্রন আছে। সুতরাং আর একটি কক্ষপথের সৃষ্টি করতে হচ্ছে। এক্ষেত্রে 1 2 3 4 5 6 7, 7টি। এবার কি বলেছে? এটা ক্লোরিন পরমাণুর গঠন এর আগেও আমরা দেখেছি, আবার আমি করলাম। এইবার এখানে কি বলা হয়েছে? একটি ইলেকট্রন গ্রহণ করবে। কি করবে? একটি ইলেকট্রন নিবে। নিলে কি হবে? একটি ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে একটি ইলেকট্রন যদি গ্রহণ করে, আগে ছিল 17, একটি নেবে, তার মানে কি ইলেকট্রন কত হবে? 18টি হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এর গঠনটা কীরকম হবে? প্রোটন ছিল 17, নিউট্রন ছিল 18। এবার কক্ষপথে প্রথম কক্ষপথে 2টি, তার পরবর্তী কক্ষপথে 8টি হবে। 1 2 3 4 5 6 7 8। 8 দিয়ে কত হলো? 10 হলো। এবং আরেকটি কক্ষপথ, কারণ আরও 8টি ইলেকট্রন আমাদের অবস্থান ঘটাতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টি হয়ে গেল। তাহলে আগে যখন ইলেকট্রন গ্রহণ করেনি, তখন ছিল আমাদের 7টি ছিল। একটি ইলেকট্রন গ্রহণ করাতে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল। বেড়ে যাওয়ার ফলে 7-এর জায়গায় 8টি ইলেকট্রন হলো। তাহলে এখানে কোন আধানটা বেশি হলো? এখানে ইলেকট্রনের আধান বেশি হয়েছে, সুতরাং এটি হবে ঋণাত্মক আধানযুক্ত। এবং এর সংকেত, এর চিহ্নটা কি হবে? Cl - Cl, ঋণাত্মক আয়ন হবে। এটা এইভাবে আয়ন হবে। এবং
সোডিয়াম ধাতু এবং ক্লোরিন একটি গ্যাসীয় পদার্থ, কিন্তু আমাদের যে খাদ্য লবণ NaCl সোডিয়াম প্লাস এবং Cl মাইনাস ঋণাত্মক আয়নযুক্ত হয়। এর আমাদের খাদ্য লবণের মধ্যে কোটি কোটি এই সোডিয়াম আয়ন এবং ক্যালসিয়াম আয়ন অবস্থান করে। এরা যেহেতু বিপরীত আয়নযুক্ত হয়, পরস্পরকে আকর্ষণ করে এবং জোটবদ্ধভাবে থাকে। যেহেতু এটি আয়নীয়ভাবে অবস্থান করে, সেই জন্য সোডিয়াম ক্লোরাইডকে একটি আয়নীয় যৌগ বলা হয়। তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটি আয়নীয় যৌগ। এরকম আরও কিছু আয়নীয় যৌগ আছে, আমরা জেনে নেব। আয়নীয় যৌগ, যে সমস্ত যৌগগুলি আয়নিত অবস্থায় থাকে, আয়নীয় অবস্থায় থাকে, তাদের বলা হয় আয়নীয় যৌগ। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, সংকেত হলো NaCl। এরপর আছে পটাশিয়াম ক্লোরাইড, KCl। ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2। তারপর আছে ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO। এটা হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। এরপর আমরা আরও কিছু মৌলের পরমাণু কিছু এক বা একাধিক ইলেকট্রন যদি গ্রহণ করে বা ইলেকট্রন যদি ছাড়ে, তাহলে তাদের চিহ্ন বা নাম কী কী হতে পারে এটা সম্পর্কে জানবো, এবং আমি এটা একটি ছকের মাধ্যমে তোমাদের বোঝাতে চাচ্ছি। তাহলে আমরা একটু ছক দেখে নেব কীভাবে হচ্ছে। দেখো, এখানে একটি ছক তৈরি করা হয়েছে। কোনো মৌলের পরমাণু, এখানে অনেকগুলি মৌল দেওয়া আছে এবং মৌলের পরমাণুগুলি কী কী হতে পারে, সেই মৌলের চিহ্ন কী হবে। এখানে মৌলের পরমাণু, মৌলের চিহ্ন কী হবে, কটি ইলেকট্রন নিলে বা ছেড়ে দিলে, এক্ষেত্রে কতগুলো ইলেকট্রন নিল ছেড়ে দিল সেটা এখানে দেওয়া আছে। তাহলে কি হবে, ইলেকট্রন নিল বা ছাড়লো, তারপর কি হতে পারে, তৈরি হওয়া ক্যাটায়ন বা অ্যানায়নের চিহ্ন ও নাম কি হবে সেটা আমরা দেখে নেব। দেখি, প্রথমেই আছে পটাশিয়াম। পটাশিয়ামের চিহ্ন কি, কে। এবার পটাশিয়াম কি করছে, একটি ইলেকট্রন ছাড়লে, তার মানে পটাশিয়াম একটি ইলেকট্রন ছাড়লো। তাহলে ইলেকট্রন যদি একটি ছাড়ে, আমরা জানি প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান সমান, তাহলে একটি ইলেকট্রন ছাড়লো, তার মানে ইলেকট্রন একটি কমে গেলে প্রোটনের সংখ্যা বেশি হয়। সুতরাং এখানে পজিটিভ বা ধনাত্মক আয়নের আধিক্য ঘটবে এবং এটা কি করবে, এটা একটি ক্যাটায়নের সৃষ্টি করবে এবং তার চিহ্ন হবে K+। এটা হলো পটাশিয়াম আয়ন সৃষ্টি করবে, এটা হলো ক্যাটায়ন, পটাশিয়াম আয়ন। দ্বিতীয়ত দেখি, চলে যাই ম্যাগনেসিয়ামের চিহ্ন কি, Mg। এটি দুটি ইলেকট্রন ছাড়লে, এ কী করছে, দুটি ইলেকট্রন ছাড়ছে, তাহলে দুটি ইলেকট্রন কমে যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে প্রোটন বা ধনাত্মক আয়নের আধিক্য ঘটছে, সুতরাং এটি একটি ক্যাটায়ন সৃষ্টি করছে। এটার চিহ্ন কি হবে, যেহেতু দুটো ইলেকট্রন ছাড়ছে সুতরাং 2+। সুতরাং এটা কি হচ্ছে, ম্যাগনেসিয়াম আয়ন, ক্যাটায়ন, এটি একটি ক্যাটায়ন। এরপর জিঙ্কে চলে যাই।
জিঙ্ক বা Zn। এ কী করছে, দুটি ইলেকট্রন ছাড়লো। দুটি ইলেকট্রন যদি ছাড়ে তাহলে অনুরূপভাবে কী হচ্ছে, 2+, এই ক্ষেত্রেও ধনাত্মক আয়নের সৃষ্টি করছে, ধনাত্মক আয়ন অর্থাৎ ক্যাটায়ন জিঙ্ক আয়ন সৃষ্টি করছে। তারপর লেডের চিহ্ন কি, Pb, কী করছে, দুটি ইলেকট্রন ছাড়লো, এও একই রকমভাবে দুটি ইলেকট্রন ছাড়ছে, তাহলে চিহ্নটা কি হবে, Pb2+, এবং কি এটা লেড আয়ন, এটিও একটি ক্যাটায়ন। তৃতীয়ত নেক্সটে চলে যাই, অ্যালুমিনিয়ামের চিহ্ন হলো Al, তিনটি ইলেকট্রন ছাড়লো, অ্যালুমিনিয়াম কি করছে, তিনটি ইলেকট্রন ছাড়ছে, তাহলে কি হবে 3+, বা এই ক্ষেত্রে কি হচ্ছে 3+, যেহেতু তিনটি ইলেকট্রন ছাড়ছে, প্লাস অর্থাৎ পজিটিভ অর্থাৎ ক্যাটায়নের সৃষ্টি করছে, অ্যালুমিনিয়াম আয়ন সৃষ্টি করছে। এরপর দেখে নেব ফ্লুওরিনের চিহ্ন হলো F, একটি ইলেকট্রন নিলে তাহলে ফ্লুওরিন কি করছে, ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে কি হচ্ছে, প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা যেহেতু সমান সমান, কিন্তু এখানে একটি গ্রহণ করছে, তার মানে ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ এটি অ্যানায়ন সৃষ্টি করছে। আর এর চিহ্ন কি হবে, F-, এটাকে বলা হচ্ছে ফ্লুওরাইড, F- বা F ঋণাত্মক, নাম হবে এর ফ্লুওরাইড, এটি একটি অ্যানায়ন। এরপর অক্সিজেনের সংকেত চিহ্ন হলো O, এবং কি করছে, দুটি ইলেকট্রন নিলে অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে দুটি ইলেকট্রন বেশি হবে, সুতরাং এর চিহ্নটা কি হচ্ছে, O2-, দুই ঋণাত্মক হচ্ছে, এবং এর নাম হবে অক্সাইড, এবং এটি কি হচ্ছে, একটি অ্যানায়ন সৃষ্টি করছে, তারপর সালফারের চিহ্ন S, সালফারও অনুরূপভাবে দুটি ইলেকট্রন গ্রহণ করছে, সুতরাং কি হবে, দুটি ইলেকট্রন, প্রোটনের থেকে দুটি ইলেকট্রন বেশি, এবং এর যে আয়ন সেটা হচ্ছে ঋণাত্মক আয়ন, এবং এটাকে আমরা কি বলছি, অ্যানায়ন, এবং এর নাম হচ্ছে সালফাইড, এটা হচ্ছে সালফাইড। এরপর চলে যাই আমাদের শেষের যে মৌলের পরমাণু, সেটা হলো ব্রোমিন, Br, এর মৌলের চিহ্ন হলো Br, কি করছে, একটি ইলেকট্রন নিলে একটি ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে কি হবে, একটি যেহেতু গ্রহণ করছে তাহলে Br নেগেটিভ, এবং এটা হলো এর নাম হচ্ছে ব্রোমাইড, এবং এটি একটি অ্যানায়ন। তাহলে আজকে আমরা এই ছকের মাধ্যমে জেনে গেলাম যে কী কী মৌলের চিহ্ন হতে পারে, এবং এদের ইলেকট্রন গ্রহণ করলে বা ছেড়ে দিলে তাদের অ্যানায়ন বা ক্যাটায়ন কীরকম হতে পারে, চিহ্ন কী হতে পারে, এবং তাদের নাম কী হতে পারে।